এই বক্সটা যদি বলি কত ইম্পর্টেন্ট টোটাল থাইরয়েড ডিজিজ বোঝার জন্য সবচেয়ে বেশি দরকার হবে এই বক্সটা। এই বক্সটা বিভিন্ন ভাবে পড়া যায়, আপনি চাইলে ডিরেক্টলি মুখস্থ করে ফেলতে পারেন, আবার চাইলে বুঝে পড়তে পারেন, ঠিক আছে? কারণ এই বক্সটা হচ্ছে আমরা পড়বো, তবে তার আগে আমরা একটু দেখি এই বক্সটা অ্যাকচুয়ালি কি বলছে। নর্মালি থাইরয়েড ডিসফাংশন হলে কি কি সমস্যা হয়, একটা হচ্ছে কি কি সিমটম, আর একটা হলো কি কি সাইন হয়। সিমটম মানে কি, রুগী আমার কাছে যে কথাগুলো বলবে, হ্যাঁ? আর সাইন কি, আমি যে জিনিসগুলো পাবো, তাই না? মানে রুগী যেটা বলবে সেটা সিমটম, আমি যেগুলো পাবো সেটা হচ্ছে সাইন। এখন আসি, তাহলে দেখেন থাইরোটক্সিকোসিস মানে হাইপার থাইরয়েড হলে কি সিমটম হবে, আর হাইপোথাইরয়েড হলে কি সিমটম হবে, সেগুলো এখানে বলা আছে। চলেন আমরা আগে একটু বেসিক কথা, আমরা যদি অনেকটা বলছি, আমরা একটু দ্রুত সামারি করে দেন আমরা বক্সটা চলে যাবো। আচ্ছা, ও তো ধরলাম থাইরয়েড হরমোন বেশি বা হাইপার, হাইপো। তাহলে প্রথম একটা জিনিস মনে রাখবেন, থাইরয়েড হরমোন একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বডির মেটাবলিজম করা। থাইরয়েড হরমোন একটা গুরুত্বপূর্ণ কাজকে বডি মেটাবলিজম করা। তাহলে হাইপার থাইরয়েডিজমে বডির মেটাবলিজম বেড়ে যাবে। হাইপার থাইরয়েডিজম হলে কি হবে, বডি মেটাবলিজম বেড়ে যাবে। আর মেটাবলিজম বেড়ে গেলে কি হবে, হিট তৈরি হবে। তাহলে যদি বেশি বেশি হিট তৈরি হয়, তাহলে তার গরম বেশি লাগবে, তাই না? শীতকালেও তার গরম লাগবে, মানে ঠান্ডা খুব বেশি লাগবে না। আর গরমকালে গায়ে কোনো কাপড়ই রাখতে পারবে না, সে বলবে যে আমার প্রচন্ড গরম লাগতো সেরকম। তাহলে একটা হিট ইন্টলারেন্স হবে। আচ্ছা, 2 নম্বর আসি। যেহেতু আমি প্রথম দিন বলছিলাম আমাদের যে সিম্প্যাথেটিক নার্ভ গুলো আছে, সিম্প্যাথিক নার্ভের সেন্সিটাইজেশনটা বাড়ায় দেয়, ঠিক আছে? তাহলে কি হবে, ওভার অ্যাক্টিভিটি অফ সিম্প্যাথেটিক নার্ভ। তাহলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ওভার অ্যাক্টিভিটি হলে অনেক ঝামেলা হবে। ঝামেলাগুলো একটু বলি, কি কি ঝামেলা হবে। হুম, যদি আমি হার্টে চিন্তা করি, হার্ট রেট বেশি হবে, ব্লাড প্রেশার বেশি হবে। ব্লাড প্রেশার ব্যাপারটা আমি আসতেছি, এটা আমি ডিসকাস করবো। এই যে মেটাবলিজম বেশি হওয়ার কারণে আপনারা জানেন যে বডির যে কোনো জায়গায় মেটাবলিজম বেশি হলে বডি কি করে, সেখানে ব্লাড ফ্লো বাড়ায় দেয়। ব্লাড ফ্লো বাড়ায় দিলে কি হবে, মেটাবলিজমকে হেল্প করে আর কি, ঠিক আছে? তাহলে হচ্ছে ভেসোডাইলেশন হয়। দেখুন অ্যাকচুয়ালি বডির হিটও বাড়ে আর কি, ওকে? আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে হার্টের, হার্ট এবং ভেসেল মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম। হার্ট সিভিএস, সরি সিভিএস লিখে। আচ্ছা, okay. আচ্ছা, তাহলে এইগুলো আমি কমন কিছু কথা বলছি না। ওখানে সে হার্টের ক্ষেত্রে ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার দুইটা জিনিসের উপর নির্ভর করে। ব্লাড প্রেশার মানে কি, কার্ডিয়াক আউটপুট, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। কার্ডিয়াক আউটপুট মানে প্রতি মুহূর্তে প্রতি মিনিটে হার্ট থেকে কি পরিমাণ ব্লাড বের হচ্ছে, এটা কার্ডিয়াক আউটপুট। আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কি, আমার যে ব্লাড ভেসেলটা আছে, ব্লাড ভেসেলটা কতটুকু সরু বা কতটুকু মোটা। রেজিস্ট্যান্স মানে বাধা পাওয়া, মানে যত ন্যারো হবে ব্লাড ভেসেলটা তত বেশি রেজিস্ট্যান্স হবে, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের মেইনলি ব্লাড প্রেশার দুইটা জিনিস উপর নির্ভর করে, একটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট, একটা হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স উপর নির্ভর করে মেইনলি ডায়াস্টলিক প্রেশার। ডায়াস্টলিক প্রেশার, আচ্ছা ডায়াস্টলিক প্রেশার মানে কি, ডায়াস্টলিক প্রেশার মানেটা হলো আমাদের হার্ট যখন সিস্টল করে তখন ব্লাড ভেসেলের মধ্যে ব্লাড চলে যায়। ওই সময় সাপোজ এটা যদি আমি হার্ট ধরি, এটা ধরলাম আমি হচ্ছে এওটা, তাহলে যখন হার্টটা কন্ট্রাক্ট করবে তখন এদিক দিয়ে ব্লাডটা চলে যাবে, তাই না? মানে সাপোজ হার্টে পাম্প করলে তো আটার মধ্যে, মানে আটার মধ্যে ব্লাডটা চলে যাবে, তখন এর ওয়ালে একটা ধাক্কা লাগবে না? ডিউরিং সিস্টোল ভেসেলের মধ্যে যে প্রেশারটা থাকে, সেটা বলা হচ্ছে সিস্টোলিক প্রেশার, সিস্টোলিক বিপি। তাহলে সিস্টোলিক বিপিটা কেন হচ্ছে, এই যে কার্ডিয়াক আউটপুট হবে, যত বেশি কার্ডিয়াক আউটপুট হবে তত বেশি কি হবে, সিস্টোলিক প্রেশারটা বেড়ে যাবে। এখন মনে করলাম হার্ট এবার রিল্যাক্স করতেছে, হ্যাঁ, হার্টের ভিতরে রিল্যাক্স হচ্ছে, তার মানে সব ব্লাড গুলো কিন্তু হার্টের ভিতরে আসার একটা চান্স থাকে, তাই না? তো এই সময় ভেসেলের ভিতরে কিন্তু কি থাকে, তেমন কোনো ব্লাড থাকে না, সামান্য কিছু ব্লাড থাকে। ওই যে সামান্য কিছু ব্লাড থাকে, ওই ব্লাড ভেসেলের উপর একটা প্রেশার তৈরি করে। তাহলে ডিউরিং ডায়াস্টল এই ভেসেল গুলা, সাপোজ ডায়াস্টলের সময় এই ভেসেল গুলা
কি পরিমাণ প্রেশার ক্রিয়েট করতেছে, তার ভিতরে খুব বেশি নতুন ব্লাড আসতেছে না, কিন্তু তার ভিতরে যে ব্লাডটা রয়ে গেছে, এই ব্লাডটা তার ভিতরে কি পরিমাণ প্রেশার ক্রিয়েট করতেছে, সেটা হচ্ছে ডায়াস্টলিক ব্লাড প্রেশার। তাহলে এখন দেখেন, যখন আপনার হচ্ছে এরকম এই ভেসেলটা ন্যারো হয়ে গেল, আপনি সারা জীবন তেল সবজি খাবার দাবার খাইছেন, এর ভিতরে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে গেছে, তাহলে ডায়াস্টলিক প্রেশার বাড়বে না? ডায়াস্টলিক ব্লাড প্রেশার বাড়বে। বয়সের সাথে সাথে আমাদের ভেসেলের ভিতরে ক্যালসিয়াম ডিপোজিট হয়, হয়ে ভেসেল গুলো স্টিফ হয়ে যায়। তাহলে স্টিফ হয়ে গেলে ও একটা কি হবে, চাপে ধরবে না? স্টিফ হয়ে গেলে সেও তো মানে শক্ত হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রেও কিন্তু তার মানে এই যে ডায়াস্টলিক ব্লাড প্রেশার বাড়তে পারে কি কারণে বললাম, অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস, তারপরে হচ্ছে এজ এজ এজের কারণে, অথবা ভেসেলের হাইপারট্রফি হতে পারে। ভেসেলের মানে কন্টিনিউয়াসলি ওর উপরে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, সেটা হার্ট দিক বা যেই দিক, তাহলে একটা হচ্ছে হাইপারপ্লাসিয়া হতে পারে। ভেসেল মসল তো আর হাইপারট্রফি হবে না, হাইপারপ্লাসিয়া হবে। তাহলে যেসব কারণে আপনি বলেন না কেন, আলটিমেটলি হচ্ছে, আচ্ছা, আর হাইপোথাইরিজমে কি হয়? এই যে এর তো গ্যাস, দেখেন এখানে মেটাবলিজম বেশি, এখানে তাহলে কি হবে, মেটাবলিজম কম। তাহলে মেটাবলিজম কম হলে এই হাইপোথাইরয়েডিজমের সব ফিচার মানে ম্যাক্সিমাম ফিচার আপনি একটা জিনিস দিয়ে এক্সপ্লেন করতে পারবেন, সেটা হচ্ছে যে গ্যাস, গ্লাইকোঅ্যামিনোগ্লাইকানস, এই গ্লাইকান সব জায়গায় ডিপোজিট হবে, মানে বহুত ফাউল একটা জিনিস। তাহলে এই যে গ্যাস যখন ডিপোজিট হবে, সে যখন নার্ভের ডিপোজিট হবে নার্ভ ড্যামেজ করে ফেলবে, সে যখন ব্রেনে ডিপোজিট হবে ব্রেন ড্যামেজ করবে, তাই না? তারপর সে যখন হচ্ছে এই ব্লাড ভেসেলে ডিপোজিট হবে, তখন ব্লাড ভেসেলের ওয়ালটা থিক হয়ে যাবে। এটা কি বললাম, গ্যাস। তাহলে দেখেন হ্যাপাটাইটিস কি হচ্ছে, ব্লাড ডায়াস্টলিক ব্লাড প্রেশার বাড়তেছে, তাই না? তাহলে এই জন্য মনে রাখবেন, এই যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বলে ডায়াস্টলিক ব্লাড প্রেশার বাড়ে, ওকে? আর কার্ডিয়াক আউটপুট কিসের উপর নির্ভর করে? কার্ডিয়াক আউটপুট নির্ভর করে স্ট্রোক ভলিউম আর হার্ট রেটের উপরে। হার্ট রেট যত বেশি হবে কার্ডিয়াক আউটপুট তত বেশি হবে। স্ট্রোক ভলিউম মানে একটা কন্ট্রাকশনে যতটুকু বের হয়, মানে দেখেন, সাপোজ আমি বলছি কার্ডিয়াক আউটপুট আমরা 1 মিনিট হিসাব করি, তো 1 মিনিটে হার্ট তো 70টা বিট করে, তাহলে 1 মিনিটে যতটুকু রক্ত বের হচ্ছে হার্ট থেকে সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। আর প্রতি কন্ট্রাকশনে যে ব্লাডটা বের হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্ট্রোক ভলিউম। তাহলে সেই স্ট্রোক ভলিউমের সাথে আপনি যখন হার্ট রেট গুণ করতেছেন, আপনি কিন্তু কার্ডিয়াক আউটপুটটা পাচ্ছেন, ওকে? তাহলে এরপর আসি, তাহলে দেখেন, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বা হাইপারথাইরয়েডিজম যেহেতু হার্ট রেট বাড়ায় দেয়, অনেক সময় ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াইতে পারে, যেখানে কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, ওকে? আচ্ছা, তাহলে এই যে কার্ডিয়াক আউটপুটের উপর এটাকে বলে সিস্টোলিক ব্লাড প্রেশার। কোনোখানে কার্ডিয়াক আউটপুট বেশি হলে সেটাকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ছে, আর যদি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স হয় সেটাকে বলে ডায়াস্টলিক ব্লাড প্রেশার বাড়ছে। ওকে, ওকে। তাহলে আরেকটা ব্যাপার দেখি, তাহলে আমরা বলতে পারি কিনা হাইপারথাইরয়েডিজমে যেটা হয় সেটা হচ্ছে মেইনলি সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে। এখানে যে হাইপারটেনশনটা হবে সেটা হলো সিস্টোলিক মানে সিস্টোলিক হাইপারটেনশন, ওকে? আর এইখানে হাইপোথাইরয়েডিজমে যেটা হবে সেটা হচ্ছে ডায়াস্টলিক হাইপারটেনশন। ডায়াস্টলিক হাইপারটেনশন সাথে আরেকটা জিনিস বলা যায়, ব্রাডিকার্ডিক হাইপারটেনশন। ব্রাডিকার্ডিয়া, কারণ কি, এই গ্যাপস গুলা যখন হার্টের মানে যেমন হাইপারথাইরয়েডিজম বলছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে, তাহলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হার্ট রেটও বেশি হবে, তারপর এটাকে আপনি বলতে পারেন ট্যাকিকার্ডিয়াক হাইপারটেনশন। আর মানে এর ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে যেহেতু হার্ট রেট বাড়ে না, হার্ট রেট উল্টো স্লো হয়ে যায়, যে কারণে ওটাকে ব্র্যাডিকার্ডিয়াক হাইপারটেনশনও বলা যায়। এই কথাগুলো কি বোঝা যাচ্ছে? তাজদীদ, কথা বোঝা যাচ্ছে মানে যেগুলো পড়াচ্ছি? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। তাহলে এখানে হবে হচ্ছে ট্র্যাকিকার্ডিয়াক হাইপারটেনশন, এটা হবে ব্র্যাডিকার্ডিয়াক হাইপারটেনশন। এই একটা পড়াতে দেখবেন আপনাদের মানে কার্ডিওলজির অনেক কনসেপশনে ক্লিয়ার হয়ে যাবে, okay? এখন আরেকটা ব্যাপার আছে, তাহলে এটা আমরা দেখলাম হচ্ছে ব্লাড প্রেশারের ব্যাপার, এটা কিন্তু নিচে নামাই রাখো, অন্য কিছু লেখার জায়গা থাকবে না। আচ্ছা, ওকে, এরপরে আসি, পালস প্রেশার কাকে বলে? পালস প্রেশার, পালস প্রেশার বলতে আমরা বুঝি সিস্টোলিক ব্লাড প্রেশার মাইনাস ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার মাইনাস ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, সরি, ছোট করে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তাহলে দেখেন,
নর্মাল এটা কত? নর্মাল হচ্ছে 120/80। আমরা ধরি নর্মাল হলো 40 থেকে 5 প্রেশার। তাহলে যদি কোনো কারণে সিস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে যায়, সাপোজ 120 থেকে এটা বেড়ে 150 হয়ে গেল, তখন যখন আপনি 80 ওখান থেকে বিয়োগ করবেন, তখন এই পালস প্রেশার অনেক বেশি হয়ে যাবে না? তাহলে এই যে সামনের মানটা বৃদ্ধি পেলে কিন্তু পালস প্রেশারটা বৃদ্ধি পেয়ে যাবে। এই জন্য হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে কি হয়, ওয়াইড পালস প্রেশার হয়, ওয়াইড পালস প্রেশার। আর হাইপোথাইরয়েডিজমে যেহেতু এটা বাড়ে না, এটা বেড়ে যায়, তার মানে গ্যাপটা কমে যায়। ওকে, তাহলে দেখেন এটা বাড়তেছে কেন? হাইপোথাইরয়েডিজমের জন্য, কেন? ইনক্রিজ থাইরয়েড। তাহলে যখন হাইপারথাইরয়েডিজমের সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়বে, তখন অ্যাকচুয়ালি কি হবে, পালস প্রেশারটার মাঝখানে গ্যাপটা অনেক বেড়ে যাবে। আর হাইপোথাইরয়েডিজমে যেহেতু ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে, যেখানে আপনার হচ্ছে পালস প্রেশারটা ন্যারো হবে। হ্যাঁ, তাহলে এটাও আমি লিখতে পারি। আচ্ছা, এটাও আমি লিখতে পারি, যেখানে ট্যাকিকার্ডিক হাইপারটেনশন। আর একটা লিখতে পারি ওয়াইড পালস প্রেশার, তাই না? তাহলে দেখবেন এই কথাগুলো কিন্তু, মানে ওয়াইড পালস প্রেশার হাইপারটেনশন, ওকে, এই কথাগুলো কিন্তু আপনি অনেক সময় হয়তো মুখস্থ করে আসছেন, কিন্তু আপনি যখন বুঝবেন এটা কিন্তু আস্তে আস্তে বানানো যাবে, তাই না? এটা হচ্ছে ন্যারো, ন্যারো পালস প্রেশার। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার আসে, যেহেতু সব জায়গায় গ্যাস জমে যাচ্ছে, গ্যাস একটা গুরুত্বপূর্ণ কাজ কি, পানি ধরে রাখা, ওয়াটার রিটেনশন। তাহলে সব যেখানে যেখানে গ্যাস জমবে, সেটা কোথায় কোথায় জমতে পারে? চোখের চারপাশে জমে, পেরি অরবিটাল এডিমা হতে পারে। সারা বডিতে জমে, সারা বডিতে হতে পারে, যখন আমরা মিক্সিডিমা, তাই না? পায়ে জমতে পারে, যেটা বলে হচ্ছে অ্যাঙ্কেল এডিমা। তাহলে এই যে ওয়াটার রিটেনশনটা হবে, এটা কিন্তু নন পিটিং, রাইট? এটা কিন্তু নন পিটিং, মানে চাপ দিবেন, পানি সরে গেলে আবার চলে আসবে, হাত তুলবেন আবার চলে আসবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা জাস্ট ইনক্রিজ মেটাবলিজম দিয়ে আমরা অনেক কথা বলে ফেলছি, আমরা একটু একটু অন্যগুলোতে আসি। এখন আসি থাইরয়েড হরমোন, আমি বলছিলাম সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ায়। সে আরেকটা কাজ করে, সেটা কি করে, গাট মোটিলিটি বাড়ায়। আচ্ছা, তাহলে আরেকটা ব্যাপার আসে, যেহেতু মেটাবলিজম বাড়াবে, তার বডির সবকিছু মেটাবলিজম হয়ে যাবে। মেটাবলিজম আস্তে আস্তে কি হবে, শুকনা হয়ে যাবে, তাই না? চিকনা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা কি লিখবো, থিন হয়ে যাবে, থিন। বডির সবকিছু মেটাবলিজম হয়ে যাবে। ওকে, আরো সে কাজ করে কি, সে মেটাবলিজম এতটা বাড়ায়, সে মেটাবলিজম এতটা বাড়ায়, বডির যে ফ্যাট, তারপর হচ্ছে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড যেগুলো থাকে, এইগুলো ভেঙে এনে সে গ্লুকোজ তৈরি করে। তার মানে এই যে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে যে গ্লুকোজ তৈরি হয়, তখন সেটাকে আমরা কি বলি, গ্লুকোনিওজেনেসিস। কি বলি? গ্লুকোনিওজেনেসিস। তাহলে সে বডিতে কি করে, গ্লুকোজ লেভেল বাড়ায়। তাহলে গ্লুকোজ লেভেল বাড়াইলে সেখান থেকে কি হতে পারে, ডায়াবেটিস হতে পারে, সেখান থেকে গ্লাইকোসেরিয়া বা হচ্ছে ডায়াবেটিক্স মেলাইটাস হতে পারে। যখন গাট মোটিলিটি বাড়বে, তখন কি হবে, ডায়রিয়া হবে, তাই না? আমরা জানি ডায়রিয়াতে গাট মোটিলিটি বাড়বে। যেহেতু গাট মোটিলিটি বাড়বে, ঠিক মতো অ্যাবজর্পশন হবে না, রাইট? তার মানে ম্যাল অ্যাবজর্পশনের কিছু ফিচার থাকবে। এবং পিছনে কি থাকবে, স্টিয়াটোরিয়া থাকবে। স্টিয়াটোরিয়া মানে কি, ফ্যাট যাবে, হ্যাঁ, স্টুলের সাথে ফ্যাট, পাসিং উইথ স্টুল, পাসিং উইথ স্টুল। তাহলে স্টুলের সাথে যখন ফ্যাট যাবে, অ্যাকচুয়ালি এটা মেটাবলিজম ঠিক মতো হয় না, কারণ একটা ফ্যাটকে ভাঙতে হয় বাইল দিয়ে, তারপর সেটার হচ্ছে অ্যাবজর্পশন করতে হয়, এত সময় সে পায় না। Okay? আচ্ছা, এরপর আসি অন্য ব্যাপারগুলোতে আসি, যেমন যদি হাইপারথাইরয়েডিজম হয়, তাহলে কি হবে, T3 T4 বেশি থাকবে না বডিতে। T3 T4 যখন বেশি থাকবে, তখন সে একে সাপ্রেস করবে না। হাইপোথ্যালামাস পিটুইটারি যে এক্সিস আছে, হাইপোথ্যালামাস পিটুইটারি যে এক্সিস আছে, এই এক্সিসটাকে কি সে ইনহিবিট করবে, যার সিক্রেশন হওয়ার দরকার নেই, তাই না? তাহলে যখন এটাকে ইনহিবিট হবে, এই এক্সিসটা যখন ইনহিবিট হবে, ওখান থেকে টিএইচএস ঠিক মতো আসবে না, টিএইচএস আসলো না, কিন্তু সেই পিটুইটারিকে এত বেশি মানে সাপ্রেসড করে, পিটুইটারি থেকে যে আদার যে হরমোন আসে, যেমন ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এইগুলো ঠিক মতো আসবে না।
তাই না? সেক্ষেত্রে পেশেন্টে কিন্তু হাইপোগোনাডিজম ডেভেলপ করতে পারে, অ্যামেনোরিয়া ডেভেলপ করে। আমরা প্রশ্নে অ্যামেনোরিয়া হয় মানে হাইপারথাইরয়েডিজমে থাইরয়েড বেশি, মেনস্ট্রুয়েশন কমে যায় কেন? কারণ এই যে এটা নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে অ্যামোনিয়া হয় অথবা হচ্ছে অলিগোমেনোরিয়া হয়। ঠিক আছে, এর সাথে ইনফার্টিলিটি হতে পারে, কারণ এই যে এটা কমে গেলে তো আলটিমেটলি হরমোন ঠিকমতো তৈরি হবে না। ঠিক আছে। আর একটা অ্যান্টিরিয়র ব্যাপার, পিটুইটারির সব হরমোনে কি প্রভাব পড়বে তাহলে? হ্যাঁ করতে পারে। স্পেশালি হয় কি, মানে পিটিটারির মধ্যে কিছু কিছু হরমোন আলাদা সম্পর্ক থাকে। যেমন আমরা আগের দিন বলতেছিলাম যে কোনো কারণে যদি এসিটিএইচ আসে, সে একই সাথে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনটাকে সেপারেট করতে পারে। হ্যাঁ, কারো কারো একটা ইয়ে থাকে আর কি। মানে আবার যদি পিটারি বেশি সাপ্রেশন হয় তাহলে সবাই বন্ধ হয়ে যেতে পারে, এটা হতে পারে। এটাকে মনে হয় একটু ছোট করে ফেলছি, এখানে তো জায়গা ধরতেছে না। আচ্ছা, পরের পেজে আসে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে ফলিকল স্টিমুলেটিং হরমোন, তারপর লুটিনাইজিং হরমোন, এগুলো কম আসে যেখানে এমেনোরিয়া, অলিগোমেনোরিয়া, তারপর হচ্ছে সাবফার্টিলিটি এগুলো নিয়ে আসতে পারে। আরেকটা ব্যাপার আসি, ছেলেদের ক্ষেত্রে একটা ঝামেলা হয়। ছেলেদের ক্ষেত্রে কি ঝামেলা হয়? টেস্টোস্টেরন মেটাবলিজম বেড়ে যায়। যেহেতু বলছি এখানে অনেক কিছুর মেটাবলিজম বেড়ে যায়, তাহলে এখানে কি হয়? এই মুখ সেক্টরে এদিকে সরাই নিয়ে আসি তো। এখানে হচ্ছে টেস্টোস্টেরনের মেটাবলিজমটা বেড়ে যায়। তাহলে টেস্টোস্টেরনের মেটাবলিজম যদি বেড়ে যায়, তাহলে বডিতে ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে না? So আমরা জানি ছেলেদের বডিতে হোক আর মেয়েদের বডিতে হোক, বোথ বডিতে ইস্ট্রোজেন এন্ড টেস্টোস্টেরন থাকে। তাহলে যদি এখানে টেস্টোস্টেরন মেটাবলিজম যদি বেড়ে যায়, তাহলে কি হবে? মেটাবলিজম বেড়ে যাচ্ছে, তাহলে টেস্টোস্টেরন বেশি বেশি মেটাবলিজম হয়ে যাবে, ব্যালেন্সের দিক দিয়ে ইস্ট্রোজেনের পরিমাণটা বেড়ে যাবে। তাহলে ইস্ট্রোজেন বেড়ে গেলে যে সিমটম গুলো হয় সেই সিমটম গুলো আসতে পারে কি? গাইনোকোমেশিয়া হতে পারে। তারপরে হচ্ছে এদিকে কি আমরা বলেছি, পামার ইরাইথেমা হয় কিন্তু, মানে এই ভেসোডাইলেশনের কারণে কোথাও ব্লাড ফ্লো যখন বেশি হবে তখন সেখানে কি হয়ে যায়, ইরাইথেমা হয়। সেটাকে আমি লিখেছি পামার ইরাইথেমা। পাওয়ার ইরাইথেমা হওয়ার জন্য কি হয়েছে, যখন ব্লাড ফ্লো কোথাও যখন বেড়ে গেলে হিট হবে, পামার ইরাইথেমা হবে। আবার কিন্তু ইস্ট্রোজেনও বেড়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কিন্তু পামার ইরাইথেমা হবে। তারপরে যে ইস্ট্রোজেন বেড়ে কারণে স্পাইডার নেভি হয়। এই হাতের ভেসেল টেসেল গুলা, ওখানে ভেসেল গুলো প্রমিনেন্ট হয়ে যেত না, স্পাইডার নেভি হয়। তাহলে দেখেন, এই যে হাইপার স্টোজেনিক ইফেক্ট, আমরা অনেক সময় দেখি সেল দিতে হয়। আমরা সেল যখন পড়বো তখন দেখবো সেল দিতে হয়। তাহলে এখানে দেখলাম থাইরয়েড হরমোন বেশি হয়ে গেলে কিন্তু এরকম হয়। তাহলে আরেকটা ব্যাপার, আপনি তো সব সিমটম মনে রাখতে পারবেন না। তাহলে আপনি যখন বুঝে বুঝে পড়বেন, যখন অপশনে থাকবে আপনি চিন্তা করতে পারবেন। আর এফসিএস কিন্তু যথেষ্ট চিন্তা করার সময় থাকে, মানে আপনার 4 ঘন্টা পরীক্ষা। মানে আমি যখন পার্ট 1 পরীক্ষা দিয়েছি তখন তো ওখানে যদি পানি দিত আমি জানতাম না। আমি একটা পানি নিয়ে গেছি, সুইংগাম নিয়ে গেছি, সফট নিয়ে গেছি, খাচ্ছি, একটু ওয়াশরুমে যাচ্ছি, ঘুরে আসতেছি, পরীক্ষা দিচ্ছি, তারপরেও দেখি যে সময় আছে। ঠিক আছে, হিউজ টাইম। তো আপনারা চিন্তা ভাবনা করতে পারবেন। তো ডিরেক্টলি মুখস্থ না করে একটু চিন্তা শক্তিটা একটু বাড়াতে হবে, okay? কারণ আপনি সব মুখস্থ করে আপনি পারবেন না, কারণ পরীক্ষায় টেনশন হবে, টেনশন হয়ে গেলে মুখস্থ বিদ্যার কাজে লাগে না। ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো হলো। আচ্ছা, আরো অনেক কিছু হবে আমরা। আচ্ছা ওকে, আমরা একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে থাইরয়েড হরমোন। তো আমরা ওভারঅল থাইরয়েডের কথা বললাম। থাইরয়েড একটা গুরুত্বপূর্ণ জিনিস তো গ্রেভস, তাই না? গ্রেভস ডিজিজ হয় সেটা প্রায় 76% মানুষের ক্ষেত্রে। তাহলে গ্রেভস এর হলে কি হয়, অ্যান্টিবডি তৈরি হয়, তাই না? অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডিটা তৈরি হয় টিপোর এগেনস্টে তৈরি হতে পারে, তারপরে টিএসএইচ রিসেপ্টর এগেনস্টে তৈরি হতে পারে, থাইরোগ্লোবুলিনের এগেনস্টে তৈরি হতে পারে, তাই না? তাহলে এই অ্যান্টিবডির কিছু স্পেশাল সাইট আমি বলছিলাম গতদিন। একটা হচ্ছে রেট্রো অরবিটাল, আমাদের কিছু এরিয়া থাকে সেখানে, যেখানে পেশেন্ট কিন্তু অপথ্যালমোপ্লাজিয়া ডেভেলপ করে। অপথ্যালমোপ্লাজিয়া তার মানে কি? অপথ্যালমোপ্লাজিয়া ওই যে আহ চোখ বেরিয়ে আসে, এক্সোথেলমাস, তারপর হলো পিছনে গত নাকি খুব ডিটেলসে বলছে ডিপ্লোপিয়া হতে পারে, তাই না? কারণ হচ্ছে এক চোখের ম্যাকুলা অন্যদিকে চলে যেতে পারে, অ্যাফারেন্ট ডিফেক্ট হতে পারে। সেক্ষেত্রে চোখে লাইট মারলে পিপল কনস্ট্রিক্ট করবে না, ভালো চোখে লাইট মারলে খারাপটা চোখে পিপল কনস্ট্রিক্ট করবে না। অপথ্যালমোপ্লাজিয়া গতদিন যা বলছে সবকিছু। তাহলে অপথ্যালমোপ্লাজিয়া ইজ ভেরি ভেরি স্পেসিফিক টু গ্রেভস ডিজিজ। কারণ গ্রেভস ডিজিজ ছাড়া আর অন্য কোথাও কিন্তু এই অ্যান্টিবডিটা তৈরি হয় না। ঠিক আছে।
তাহলে এই যে যেমন একটা অপথলমোপ্লাজিয়া হতে পারে, আর একটা হচ্ছে পিরিটিবিয়াল এডিমা হতে পারে। কারণ এই দুইটা জায়গায় অ্যাকচুয়ালি এই যে এন্টি এন্টি টি মানে থাইরয়েড রিসেপ্টরের এগেনস্টে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টরের এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হয়, সেটার আলাদা দুইটা সাইটও আছে, যে কারণে পিরিটিবিয়াল এডিমা হয়। একটু ভালো করে লিখি। তো এই কথাগুলো আমরা পড়ে ফেললাম, হ্যাঁ। তাহলে এর অপোজিট অনেক রিয়াকশন হবে হচ্ছে হাইপোথাইরয়েডিজমে। প্রথম কথা হচ্ছে হাইপোথাইরয়েডিজমে ওবেসিটি তৈরি হবে কেন? এটা পেশেন্ট শুকায় যাবে, এখানে ওবেসিটি হবে কেন? ওবেসিটি হবে, মেটাবলিজম হচ্ছে না, বডিতে সবকিছু জমে যাবে, তাই তো? তাহলে পেশেন্ট আস্তে আস্তে ওবেসিটি হবে। গ্যামস জমে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় জেনারেলাইজড এডেমা হবে, দ্যাট ইজ নন ফিটিং। তারপরে হচ্ছে পেশেন্টের বডিতে ডিসলিপিডিমিয়া হবে, কারণ লিপিড মেটাবলিজম হয় না ঠিক মতো, ডিসলিপিডিমিয়া হবে। ওখানে হচ্ছে মেনুরেজিয়া, ওখানে হচ্ছে ডায়রিয়া ছিল, এখানে কনস্টিপেশন হবে। হ্যাঁ, এবং হচ্ছে কি হয়, কনস্টিপেশন পেশেন্টের অ্যাকচুয়ালি কোনো মুভমেন্টই ভালো লাগে না, মানে লিথার্জি, দুইজনই লিথার্জি হবে। তো মানে হাইপোথাইরয়েড পেশেন্ট একটু বেশি লিথার্জি হয়, কারণ তার বডিতে ঠিকমতো মেটাবলিজম হচ্ছে না, সেল ঠিকমতো গ্লুকোজ পাচ্ছে না, ঠিক আছে। কনস্টিপেশন কারণ হবে গাট, মানে এই বডি ঠিকমতো নড়বে না, ওর কিছু ঠিকমতো নড়ে না, গাট ঠিকমতো নড়বে না, হার্ট ঠিকমতো পাম্প করবে না। তারপরে হচ্ছে ভেসেলের মধ্যে কোলেস্ট্রল জমে যাবে, ভেসেলের মধ্যে গ্যাস জমে যাবে, তাই না? আমরা দেখছি মানে ওর একদম স্লো হয়ে যায়, জেনারেলাইজ স্লোয়িং, হ্যাঁ। তা হাঁটবে না ঠিক মতো, জারকে বাড়ি দিলে জার ঠিক মতো কাজ করবে না, হ্যাঁ, মানে স্লোয়িং জার্ক হয়। আমাদের এখানে জার্কের কথা বলি নাই, T3 T4 মানে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে জার্ক খুব ফাস্ট থাকে, হাইপার রিফ্লেক্স থাকে, হ্যাঁ। আর হাইপোথাইরয়েডিজম মনে করেন সবকিছু স্লো হয়ে যাবে, একদম মাথা থেকে পা পর্যন্ত সব সব স্লো হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে কনস্টিপেশন হবে, তারপর যে বলছিলাম জার্ক, জার্ক হচ্ছে স্লো হবে, তাই না? আবার এই যে মাসল গুলা স্লো হয়ে যাবে, অ্যাকচুয়ালি কি হবে, মায়োপ্যাথি ডেভেলপ করবে। ওকে, বিভিন্ন মায়োপ্যাথি ডেভেলপ করতে পারে। এখানে আরো কথা বলা যায়, মানে এখানে আসলে তো বহুত, মানে এই যে থাইরয়েড তো এমন একটা হরমোন, বডির একদম মানে এমন কোনো জায়গা নেই যেখানে থাইরয়েড হরমোন লাগে না। যেমন এর আরো কিছু কাজ আছে। এই হাইপারথাইরয়েডিজম অনেক ক্ষেত্রে হাইপোক্যালেমিয়া হয়ে যেতে পারে। হাইপোক্যালেমিয়া কেন হয়? কারণ এ করে কি, এ আর কাজ না পেয়ে বডির যে সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে না, সোডিয়াম পটাশিয়াম পাম্পকে সে বেশি বেশি অ্যাক্টিভেট করে। সোডিয়াম পটাশিয়াম পাম্প বেশি বেশি অ্যাক্টিভেট হলে কি হবে, সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ কি ছিল? তিনটা করে সোডিয়ামকে বাইরে বের করা, তিনটা করে সোডিয়ামকে ভিতর থেকে বাইরে বের করা, দুইটা করে পটাশিয়ামকে ভিতরে ঢোকানো ছিল এর কাজ, তাই না? আমরা নর্মাল একটা অ্যাকশন পটেনশিয়ালে কি হয়, এটা আপনাদের কঠিন লাগে কিনা, একটা অ্যাকশন পটেনশিয়ালের ভিতরে সোডিয়াম ঢুকে, যে কারণে আমরা বলি ডিপোলারাইজেশন, আর ভিতর থেকে পটাশিয়াম বেরিয়ে আসে। তো এটা তো উল্টে গেল, কারণ সোডিয়াম থাকার কথা ছিল এক্সট্রা সেলুলার, পটাশিয়াম থাকার কথা ছিল ইন্টারসেলুলার। তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্প অ্যাক্টিভেট হয়ে যায়, এই পাম্প কি করে, ভিতর থেকে সোডিয়ামকে কান ধরে ধরে বের করে নিয়ে আসে, আর এখান থেকে পটাশিয়ামকে লাফি দিয়ে ভিতরে ঢুকাই দেয়। ওকে, তাহলে এই যে বেশি বেশি পটাশিয়ামকে ভিতরে ঢুকানো, এটা কার কাজ? সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ। তাহলে এই যে থাইরয়েড হরমোন সবার তো সে ব্যস্তের উপরে রাখে, তাই না? হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে কি করে, বডির সবকিছু কিছু দৌড়ের উপর রাখে। তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্প যখন দৌড়ের উপর থাকবে, তখন পেশেন্টের হাইপোক্যালিমিয়া হবে। আর হাইপোক্যালিমিয়া হলে সমস্যা কি, বহুত ঝামেলা আছে। হাইপোক্যালিমিয়া হলে ঝামেলা হচ্ছে, তাহলে আপনি বলতে পারেন বডিতে তো সোডিয়ামের পরিমাণ বেড়ে যাবে, কিন্তু বডিতে সোডিয়ামের পরিমাণ বাড়ে না। কারণ আমি গতদিন বলছিলাম, যে কোনো জায়গায় যখন হাইপোক্যালিমিয়া হবে, সে অ্যাকচুয়ালি কি করে, আমার চ্যানেলকে প্যারালাইসিস করে ফেলে, চ্যানেল প্যারালাইসিস করে ফেলে। কেমন চ্যানেল? যেমন যদি এডিএইচ, আচ্ছা এডিএইচ না, এটা হলো ইয়ে হতে পারে, এই এভি ব্লক হতে পারে, মানে হার্টের ক্ষেত্রে, যেমন হার্টের ক্ষেত্রে এসএ নোড, তারপরে হচ্ছে এভি নোড, এগুলো ব্লক হয়ে যেতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু ব্র্যাডিকার্ডে আসতে পারে। তাহলে দেখেন, হাইপারথাইরয়েডিজম ওভারঅল টাকিকার্ডি হয়, কিন্তু কোনো কারণে যদি এইটা হয়, এখন এটা কিন্তু সবার ক্ষেত্রে ব্যাপারটা এরকম না, ঠিক আছে। যদি এরকম হয়, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের রয়েছে ব্র্যাডিকার্ডিয়া নিয়ে আসতে পারে, তারপর হচ্ছে হার্ট ব্লক, এগুলো নিয়ে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে চলেন আমরা এখন একটু বইতে যাই, দেখি বইতে কি লিখছে। আচ্ছা দেখেন, পেশেন্টের ওয়েট লস ডেসপাইট ইনক্রিজ অ্যাপিটাইট, সে প্রচুর খাবে কিন্তু তারপর তার ওয়েট লস হবে, ঠিক আছে। এখন যদি বলি যে এখানে আপনি একটু অন্যভাবে মনে রাখতে পারেন, যে খাবার রুচি আছে কিন্তু ওয়েট কমতেছে, সেটা হলো হাইপারথাইরয়েডিজম। খাবার রুচি নাই কিন্তু ওয়েট কমতেছে, টিবি, মানে টিবি ক্যান্সার, এগুলো, কারণ এগুলো তো বডিতে অনেক ইন্টারলিউকিন থাকে, একটু লিখছি আমি।
এই কথাগুলো আপনি একটু লিখতে পারেন। এখন যেটা আমি লিখতেছি সেটা হচ্ছে মানে তার অ্যাপেটাইট ভালো আছে, মানে ওয়েট লস সাথে হচ্ছে ইনক্রিজ অ্যাপেটাইট, মানে হাইপারথাইরয়েডিজম। আর একটা হচ্ছে ওয়েট লস কিন্তু সাথে অ্যাপেটাইটেড লস, তাহলে বডিতে কোনো একটা ডিজিজ প্রসেস চলতেছে, যেটা কি হতে ক্যান্সার হতে পারে, টিবি হতে পারে। এটা তাহলে দেখেন হচ্ছে এগুলো আমরা সব বলে আসছে, আমাদের সহজ হবে, হিট ইনটলারেন্স হবে, পালপিটেশন হবে, তাই না, হাত পা কাঁপতে থাকবে, কারণ আমাদের বডির যে মাসেল গুলো আছে, মানে দেখবেন অনেক সময় ভয় পেলে হাত পা কাঁপতে থাকে, হ্যাঁ, মানে কিংবা সিম্পেথেটিক ওভার অ্যাক্টিভিটি হাত পা কাঁপতে থাকে। কারণ কি? কারণ আমাদের বডির যে মাসেল গুলো আছে, মাসেলে হচ্ছে আপনার বিটা রিসেপ্টর আছে, হ্যাঁ, বিটা রিসেপ্টর, বিটা 1 রিসেপ্টর শুধুমাত্র হার্টে থাকে ব্যাপারটা এরকম না, এটা কিন্তু ইসেও থাকে, আপনার হলো মাসেলেও থাকে, ওকে। তাহলে এই যে মাসেলে থাকার কারণে কিন্তু কি হয়, হচ্ছে টিউমার হয়, ওকে, হাত কাঁপতে থাকে, okay? ডিজনিয়া হতে পারে, ফ্যাটিক হতে পারে, মানে শ্বাসকষ্ট বেড়ে যায়, ইরিটেবিলিটি বেশি, মানে এমনি মেজাজ খিটখিটি হয়ে যায়, হ্যাঁ, একটা মনে রাখবেন হাইপারথেনিয়া মেজাজ খিটখিটি হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়। আচ্ছা, অস্টিওপোরোসিস হতে পারে, হ্যাঁ, এটা বলা উচিত ছিল, কারণ এখানে যদি মেটাবলিজম বেশি হয়, সে বোনস এর মেটাবলিজম বাড়াই দিবে, ঠিক আছে। বোনস এর মেটাবলিজম বাড়াই দিলে কি হবে, বোনস থেকে সব বের হয়ে চলে আসবে, ক্যালসিয়াম ট্যালসিয়াম সব বের হয়ে চলে আসবে। কারণ বোনস থেকে ক্যালসিয়াম বের করে কিটা, বোনস থেকে ক্যালসিয়াম বের করে অস্টিওক্লাস্ট, তাহলে সে অ্যাকচুয়ালি কি করে, সে অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি গুলো বাড়ায় দেয়, ওই হাইপার মেটাবলিজম, সে অ্যাকচুয়ালি কি করে, অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি গুলো বাড়ায় দেয়। অস্টিওক্লাস্ট, আপনারা জানেন আমাদের অস্টিওক্লাস্ট, তাহলে সে কি হবে, অস্টিওপোরোসিস হবে। আচ্ছা, মনে রাখবেন যে নর্মালি আমাদের তো হাড্ডির মধ্যে হচ্ছে কয়টা সেল থাকে, অস্টোব্লাস্ট, অস্টোক্লাস্ট, অস্টোসাইট এন্ড অস্টোপ্রোজেনিটর সেল। এই অস্টোব্লাস্টটা হচ্ছে আমাদের বোন ফর্মেশন করে, অস্টোক্লাস্টটা বোনসটাকে ভেঙে ফেলে, তাহলে এই পেশেন্টে কিন্তু অস্টোপোরোসিস পাওয়া যেতে পারে। তাহলে দেখেন, অস্টোপোরোসিস আমরা কয়েকটা কারণে পাই, তার ভিতরে একটা হচ্ছে, যদি আমি একটু লিখি, এগুলো আপনাদের একটা কনসেপশন বিল্ডিং এর মতো, সেটা হচ্ছে সাপোজ অস্টিওপোরোসিস, পোরোসিস, অস্টিওপোরোসিস, একটা পেশেন্ট অস্টিওপোরোসিস উইথ থিন, সরি, আর একটা হলো ওবেস, ঠিক আছে। তাহলে কি হতে পারে, থিন জাস্ট তার মেটাবলিজম হওয়ার কারণে অ্যাকচুয়ালি হাইপারথাইরয়েডিজম, মানে হাইপারথাইরয়েডিজম আরো ফিচার থাকবে, তাহলে এটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। আর ওবেস কেন হবে, কুশিং এর কারণে, ঠিক আছে। মনে রাখবেন, থাইরয়েড হরমোন এবং হচ্ছে কর্টিসল, বোথ কজেস অস্টিওপোরোসিস, থাইরয়েড হরমোন এন্ড কর্টিসল বোথ কজেস অস্টিওপোরোসিস। এই জন্য কোনো পেশেন্ট যখন স্টেরয়েড নেয়, তখন দেখবেন তার একই সাথে আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিই, ভিটামিন সাপ্লিমেন্ট দিই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা মনে রাখবেন, হ্যাঁ, তাহলে পেশেন্টের হাইপারথাইরয়েডিজম অথবা হাইপার কর্টিসলিজম, দুইটা ক্ষেত্রে পেশেন্টের কি হতে পারে, পেশেন্টের কিন্তু অস্টিওপোরোসিস হতে পারে। কুশিং এ হচ্ছে পেশেন্টের সেন্ট্রাল ওবেসিটি হবে, আর হচ্ছে হাইপারথাইরয়েডিজম পেশেন্টের ওবেসিটি, মানে আরো লিন এন্ড থিন হয়ে যাবে। তাহলে এই যে ডায়রিয়া হয়, ডায়রিয়া কেন হয় বলছি, ইনক্রিজ গাট মোটিলিটি। আপনারা যদি মানে সময় থাকে, সুযোগ থাকে, পাশে একটু এরকম ছোট নোট করে লিখে রাখবেন, তাহলে দেখবেন পড়ার সময় আপনার সব মুখস্থ করা লাগবে না, হ্যাঁ? তাহলে আপনি জাস্ট মেকানিজমটা পড়ে যাবেন, পরে বানাবেন। অ্যানজাইনা থাকতে পারে বা দুশ্চিন্তা হতেই পারে, সিম্পাথি অ্যাক্টিভিটি বেশি হলে তো দুশ্চিন্তা হবে। অ্যাঙ্কেল সুইলিং হতে পারে, এটা কিন্তু কিসের অ্যাঙ্কেল সুইলিং, হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে অ্যাঙ্কেল সুইলিং, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি অ্যাঙ্কেল সুইলিং বলতে পিরিটিবিয়াল ইডিমা হতে পারে, ঠিক আছে। এংজাইটি সাইকোসিস, মাসল উইকনেস হতে পারে, যে পিরিয়ডিক প্যারালাইসিস হতে পারে, দেখছেন, এটা কিন্তু ওই যে হাইপোক্যালিমিয়ার জন্য। হাইপোক্যালিমিয়া কেন হচ্ছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প বেশি বেশি কাজ করতেছে। পুরাইটিস, সারা শরীর চুলকাইতে পারে, কোন একটা পেশেন্ট জেনারেলাইজ পুরাইটিস, হাত সারা শরীর চুলকাচ্ছে কেন, ওই হাইপারথাইরয়েডিজমের কারণে। হাইপারথাইরয়েডিজমের কারণে কেন চুলকায়, pruritus is actually a সেন্সেশন, তাই না, অবভিয়াসলি সেন্সেশন। তো এটা কেন হচ্ছে, ফ্রি নার্ভ এন্ডিং ইরিটেশনের কারণে। যেমন আমরা বলি অবস্ট্রাকটিভ জন্ডিসে প্লুরাইটিস হয় কেন, কারণ ওই যে বাইল আর বিলিরুবিন একসাথে গিয়ে আমার যে স্কিনে যে ফ্রি নার্ভ এন্ডিং আছে, ফ্রি নার্ভ এন্ডিং কে ইরিটেট করে, ঠিক আছে। তাহলে ফ্রি নার্ভ এন্ডিং যখন ইরিটেট হবে, তখন ইচিং হতে পারে। ইচিং ইজ অলসো পেইন সেন্সেশন, হ্যাঁ, ইচিং কিন্তু একটা পেইন সেন্সেশনের একটা পার্ট, ওকে। তেমনি কোনো কারণে যদি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেশি হয়ে যায়, সিম্প্যাথেটিক কেন বেশি হয়, কারণ থাইরয়েড হরমোন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিকে বাড়ায় দেয়, তখন পুরাইটিস হতে পারে, তাই না। আমরা কিন্তু অনেক সময় এটা মানে কোনো পেশেন্টের একদম জন্ডিসে কোনো ফিচার নাই, তার জেনারেলাইজ টিচিং হচ্ছে, বডিতে কোনো স্কেবিস্টেস কিচ্ছু নাই,
আপনি কিছু খুঁজে পাচ্ছেন না, পেশেন্ট থাইরয়েড পেশেন্ট, তাহলে বুঝবেন দিস থাইরোটক্সিকোসিস ইজ ডিউ টু, মানে দিস প্যুরাইটিস ইজ ডিউ টু থাইরোটক্সিকোসিস। ওকে, তাহলে এটা সিম্পাথেটিক ওভার অ্যাক্টিভিটির জন্য হচ্ছে। ওকে, চুল পড়ে যেতে পারে। তারপরে এই যে অ্যামোনিরিয়া কিংবা অলিগুরিয়া হতে পারে। ইনফার্টিলিটি, কিন্তু এটা বলছি তাই না, স্পন্টেনিয়াস অ্যাবর্শন হতে পারে, লস অফ লিবিডো হতে পারে, এক্সেসিভ ল্যাক্রিমেশন, সে সারাদিন কান্নাকাটি করবে তাই না। নট অনলি এক্সেসিভ ল্যাক্রিমেশন, এক্সেসিভ সুইটিং ও কিন্তু হতে পারে। কারণ কি এক্সেসিভ সুইটিং হয় কেন? সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির জন্য। হ্যাঁ? আমরা যখন দৌড়াই তখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হয়, বডিতে সুইটিং হয়ে যায়। ঠিক আছে, এক্সেসিভ সুইটিং হচ্ছে। তাহলে অনেক সময় দেখবেন আপনারা এখন কমপ্লেন করে কিনা, পেশেন্ট খুব ঘামে, পেশেন্টের হাত সবসময় ভিজা থাকে। তাহলে ওই যে আব্দুল্লাহ স্যারের বইতে কিন্তু একটা ছিল যে একটা পেশেন্টের হাতে হ্যান্ডশেক করে আমরা অনেক কিছু বুঝতে পারি। ঠিক আছে, পেশেন্টের হাত ভিজা কিন্তু হাত গরম, হাইপোথাইরিজম। ঠিক আছে, হাত ভিজা কিন্তু হাত আবার গরম। ওকে, আবার হাত ভিজা কিন্তু হাত আবার ঠান্ডা, এটা ছিল সম্ভবত এংজাইটি। এংজাইটি, এরকম এরকম অনেক কিছু ব্যাপার কিন্তু ছিল। তাহলে এক্সেসিভ সুইটিং হতে পারে। কি মিষ্টি সুইট থেকে ফেললাম নাকি? আচ্ছা, ওকে, ভমিটিং হতে পারে। ওই যে জিআই, জিআই মর্টালিটি বেড়ে যায়। জিআই মর্টালিটি নিচের দিকে বাড়লে ডায়রিয়া, উপর দিকে বাড়লে ভমিটিং। অ্যাপেথি, দেখতে খুব ডাল ঢাল লাগতে পারে। অ্যানোরেক্সিয়া, এটা অ্যানোরেক্সিয়া অ্যাকচুয়ালি ঠিক মতো এর সাথে যায় না। অ্যাকুট এক্সারশন অ্যাজমা, কারণ কি? আচ্ছা, ওকে, তাহলে দেখেন এখানে এখন এক কথা আসতে পারে যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়লে তো অ্যাজমার সমস্যা ভালো হয়ে যাওয়ার কথা। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কিন্তু অ্যাজমাকে ভালো করে, প্যারাসিম্প্যাথেটিক অ্যাজমাকে বাড়ায়। এই নিয়ে কিন্তু ব্যাপারটা উল্টো, এটা খেয়াল রেখে, হ্যাঁ, যে এখানে কিন্তু অ্যাজমার সমস্যা বাড়তে পারে। Okay? আচ্ছা, এরপর আসি ওয়েট লস হবে, ট্রিমর হবে। ওই যে যেখানে কাঁপাকাঁপি সেই ট্রিমর এখানে। পামার এরাইথম অলরেডি আমরা বলছি, হাইপার স্ট্রোজেনিক ইফেক্ট এন্ড হাইপার ভেসোডাইলেশন। ওকে, তারপর সাইনাসটাইক অলরেডি বলছি, লিড ব্যাক রিট্রাকশন আমরা অলরেডি বলে আসছি। গয়টার উইথ ব্রুই, এটা যদি থাকে অবশ্যই ডোন্ট থিঙ্ক আদারওয়াইজ, গ্রেপস ছাড়া অন্য কিছু চিন্তা করার সুযোগ নাই। ব্রুই থাকলে গ্রেপস। অ্যাট্রাল ফিব্রিলেশন, আমাকে অ্যাট্রাল ফিব্রিলেশন বলছি, অনেক সময় এই যে সিম্পাথি একটু বেশি হওয়ার কারণে অ্যাট্রাল ফিব্রিলেশন হতে পারে। তারপরে হচ্ছে এই যে সিস্টোলিক হাইপারটেনশন আমরা বলছি, ইনক্রিজ পালস প্রেসার অলরেডি আমরা বলে আসছি, কার্ডিয়াক আউটপুট বাড়তে পারে। যে কোনো রিফ্লেক্স গুলো বেড়ে যাবে, কারণ কি আমি আগেই বলছি, থাইরয়েড হর্মোন বেড়ে যাওয়া মানে সব রিফ্লেক্স গুলো লাফালাফি করে শুরু করে দিবে। কোলোনাস হতে পারে, কাঁপাকাঁপি কাঁপাকাঁপি। তারপর প্রক্সিয়াল মায়োপ্যাথি, হ্যাঁ, মাসল প্যাথি হতে পারে বা মানে আচ্ছা, এই মায়োপ্যাথি গুলো হয়েছে অ্যান্টিবায়োটিক কারণে। যেহেতু এখানে গ্রেভস ডিজিজে অনেক উল্টো পাল্টা অ্যান্টিবডি তৈরি হয়, এই অ্যান্টিবডি বাল্ব আর মায়োপ্যাথি, মানে বাল্ব মানে কি? বাল্ব মানে মেডুলা। আমরা এটা কি বলে আসছি আগের ক্লাসে, রেসপিরেটরিতে বলে আসছিলাম মনে হয়। বাল্ব মানে হচ্ছে মেডুলা। তাহলে মেডুলা থেকে কয়টা নার্ভের উৎপত্তি হয়? চারটা নার্ভের উৎপত্তি হয়। কোনটা কোনটা? 9, 10, 11, 12। তাহলে এই চারটা নার্ভ যেসব মাসলে সাপ্লাই দেয়, ওই ওই মাসলকে বলে বাল্বার মাসল। ঠিক আছে, 9, 10, 9 সাপ্লাই দেয় কোথায়? আমাদের এই যে জিহ্বার পিছনের অংশ এবং ফ্যারিংসের এই অংশটুকু। ঠিক আছে, 9, 10 সাপ্লাই দেয় কোথায়? 10 সাপ্লাই দেয় হচ্ছে এই যে পেটের দিকে, স্টোমাক, তারপরে হচ্ছে ইসোফেগাস, আমার লাংস, তারপর হচ্ছে লাংস আর কি, হার্ট, এইসব জায়গাগুলো সাপ্লাই দেয় তাই না। আর হচ্ছে 11 সাপ্লাই দেয় কোথায়? স্পাইনাল অ্যাক্সেসরি, আমাদের ঘাড়ের যে ট্রাপিজয়েড মাসল টাসল আছে এখানে সাপ্লাই দেয়। ঠিক আছে, 12 কই সাপ্লাই দেয়? 12 হচ্ছে জিহ্বাতে সাপ্লাই দেয়। তাহলে এই পেশেন্ট কিন্তু জিহ্বার প্যারালাইসিস এগুলো নিয়ে আসতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড। গাইনোকমেশিয়া আমরা বলছি ইস্ট্রোজেন বেশি হয়ে যাওয়ার কারণে, এই যে এগুলো ইস্ট্রোজেন ইফেক্টের কারণে, তাই না। পিগমেন্টেশন, কোনো কোনো এসিটিস বেড়ে যেতেই পারে। আচ্ছা, ওকে, উল্টা কাজ হচ্ছে হাইপোথাইরয়েডিজমে পেশেন্টের ওয়েট গেইন হবে, কোল্ড ইন্টলারেন্স হবে, মেটাবলিজম কমেছে, বাড়তে হিট কম তৈরি হবে, ফ্যাটিক লাগবে, ঠিক মতো মেটাবলিজম হচ্ছে না, মেনরোজিয়া হবে। স্কিন ড্রাই থাকে কেন হবে? কারণ ওরা ঠিক মতো নিউট্রিশন পাচ্ছে না, কনস্টিপেশন হবে, হর্সনেস হয়ে যাবে, পেশেন্টের ভয়েস, এই যে গলার এখানে যখন গ্যাপ জাম হবে তখন রিফাইল ল্যারিঞ্জিয়াল নার্ভের সমস্যা হবে। কিংবা আমাদের যখন ঠান্ডা লাগে তখন এখানে কিন্তু ইডেমা হয়, ল্যারিঞ্জিয়াল ইডেমা হয়, তখন কিন্তু আমরা এরকম ফ্যাস ফ্যাস করে কথা বলি, দ্যাট ইজ দ্য হোর্স স্পেস। এখানে হতে পারে, ওখানে গ্যাস জমা যেতে পারে। আমাদের যখন হাতে জমে যাবে তখন কার্পাল টানেল হবে, তাই না। অ্যালোপেশিয়া কিন্তু দুই জায়গায় কমন, ওখানে আছে এখানে আছে, বিভিন্ন জায়গায় পেইন হতে পারে, মাসল শক্ত হয়ে যেতে পারে, মাসল টাসল কাজ করবে না, তাই না। ডিপনেস হতে পারে, পেশেন্ট কানে শুনবে না, কারণ ওই যে গ্যাপ জমে, ওই সব জায়গায় গ্যাপস আমার এইট নার্ভকে প্যারালাইসিস করে ফেলতে পারে। ডিপ্রেশন, ইনফার্টিলিটি হবে, গ্যাপ জমবে হচ্ছে ইসের মধ্যে, ওভারি মধ্যে গিয়ে। সাইকোসিস হতে পারে, যেটা অ্যাকচুয়ালি মিক্সেডিমা মিডিয়ামা, মানে ওই মিক্সেডিমা মানে গ্যাপসের কথা বলছে, গ্যাপ যখন ব্রেন হেডে জমা হবে তেমন হতে পারে। এক্ষেত্রে কিন্তু আরেকটা ব্যাপার হতে পারে গ্যালাক্টোরিয়া। হ্যাঁ, গ্যালাক্টোরিয়া কেন হয়? প্রোল্যাক্টিন হরমোনটা বেড়ে যায়। ওকে, তাহলে যেহেতু এখানে হাইপোথাইরয়েডিজম হচ্ছে, T3 T4 কমে যাচ্ছে, তারা কি করবে? তার পিটিটারি স্টিমুলেট করবে, পিটিটারি স্টিমুলেট হবে। তার পিটিটারি স্টিমুলেট হলে কিন্তু ওখান থেকে প্রোল্যাক্টিন আসতে পারে। ওকে, হবে, সেক্ষেত্রে গ্যালাক্টোরিয়া হবে, আর গ্যালাক্টোরিয়া ইম্পর্টেন্সিও হবে। আচ্ছা, এরপর আমরা আসি হার্শনেস অফ ভয়েস,
আচ্ছা, মালার ফ্লাশ, এই মালার ফ্লাশের ব্যাখ্যা অ্যাকচুয়ালি যারা বলছে এটা আমার পছন্দ হয় না, এই জন্য ব্যাখ্যাটা আমি দিব না। মনে কর মালার ফ্লাশ দুই কারণে হতে পারে। একটা হচ্ছে মানে এই জায়গাটা লাল হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই মালার ফ্লাশ শুধুমাত্র যে হাইপোথাইটিজম হয় ব্যাপারটা এরকম না, মাইটাল স্টেনোসিস এর ক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে। হ্যাঁ, হার্ট যখন করবো তখন দেখবেন মাইটাল স্টেনোসিস কিন্তু মালার ফ্লাশ হয়। পেরি অরবিটাল ইডিমা, চোখের চারপাশে ইডিম হবে ডিউ টু গ্যাস ডিপোজিশন। চোখের চারপাশে আইব্রো গুলো নষ্ট হয়ে যাবে, যেটা করে লস অফ ল্যাটারাল আইব্রো। এই যে এই পাশে অনেকে দেখবেন এই পাশের আইব্রো থাকে না, হ্যাঁ, এই দুই ল্যাটারাল দুই সাইডে। এনিমিয়া হতে পারে, কোন ধরনের এনিমিয়া হবে? ম্যাক্রোসাইটিক এনিমিয়া হবে। কোন ধরনের এনিমিয়া হবে? ম্যাক্রোসাইটিক এনিমিয়া হবে। কারণটা কি? ম্যাক্রোসাইটিক এনিমিয়া, ম্যাক্রোসাইটিক এনিমিয়া হবে কারণ ওই যে মেটাবলিজম হচ্ছে না, গ্যাস আরবিসির মধ্যে জমে যাবে, তখন আরবিসি মোটা মোটা হয়ে যাবে, হ্যাঁ। মানে মানে ম্যাক্রোসাইটিক আর মেগালোবিলাস্টিক আপনার ব্যাপারটা বুঝেন কিনা? দেখেন, আমাদের নর্মালি এমসিভি, মানে এটা বুঝেন আরবিসির মধ্যে এমসিভি, আমাদের আরবিসির মধ্যে রেড সেল ইন্ডিসেস থাকে তিনটা: এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি। এমসি মানে একটা আরবিসির ভলিউম। কেমন ভলিউম? নর্মালি থাকে হচ্ছে 7.3 বা 7.5 মাইক্রোমিটার। এর থেকে কম বেশি হয়ে গেলে সেটাকে বলে এমসিবি বেড়ে গেছে, ঠিক আছে? ওকে। এমসিএইচ মানে প্রত্যেকটা আরবিসির মধ্যে মিন, মানে প্রত্যেকটা আরবিসির মধ্যে কি পয়েন্ট হিমোগ্লোবিন আছে, ঠিক আছে? আর এমসিএইচসি মানে কনসেন্ট্রেশন, মানে সাপোজ আমার 1 লিটার রক্তে কতটুকু হিমোগ্লোবিন আছে। হ্যাঁ, তার মানে টোটাল রক্ত নিয়ে আলোচনা হচ্ছে এমসিএইচসি। আর এমসিবি মানে প্রত্যেকটা আরবিসির ভলিউম কেমন। এমসিএইচ প্রত্যেকটা আরবিসির মধ্যে হিমোগ্লোবিন কতটুকু আছে। এজন্য দেখবেন এটা এটা পরিমাপ করা হয় ফেমটোলিটার দিয়ে, যেহেতু ভলিউম, এটা যেহেতু প্রত্যেকটা আরবিসির মধ্যে কি পয়েন্ট হিমোগ্লোবিন আছে, এজন্য এটাকে আমরা গ্রাম দ্বারা প্রকাশ করি, গ্রাম বা ছোটখাটো গ্রামের কোনো ছোট একক। আর এটা হচ্ছে গ্রাম পার লিটার দ্বারা আমরা প্রকাশ করি, বা প্রতি লিটার, মানে গ্রাম পার লিটার অথবা গ্রাম পার ডেসিলিটার, এরকম কিছু একটা হবে। যদি এটা কনসেন্ট্রেশন, গ্রাম পার ডেসিলিটার, এই টাইপের জিনিসগুলো দ্বারা আমরা প্রকাশ করি। ওকে। তাহলে একটা আরবিসির সাইজ হচ্ছে 7.3 মাইক্রোমিটার। নর্মালি আরবিসির সাইজ ছোট কেন হয় আমরা সেটা জানি, চারটা কারণ করছিল, তাই না? আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, তারপর হচ্ছে থ্যালাসেমিয়া, যে কোনো কোনিক ডিজিজ, অথবা হচ্ছে হিমোসিডারোসিস। ওকে। ওকে। তাহলে দেখেন আরবিসির সাইজ কেন বড় হতে পারে। নর্মালি আরবিসির সাইজ হচ্ছে 98, 98 বা 104 পর্যন্ত সম্ভবত ছিল। যে নর্মালি এমসিবি আপার লিমিট ছিল হলো 104, ঠিক আছে? তাহলে কোনো কারণে যদি আরবিসির সাইজ 104 এর বেশি হয়ে যায়, তখন সেটাকে বলবো আমরা ম্যাক্রোসাইটিক। ম্যাক্রোসাইটিক। তাহলে মেগালোবিলাস্টিক কখন বলবো? আমরা অনেক সময় এটা বুঝি না ম্যাক্রোসাইটিক আর মেগালোবিলাস্টিক কি। মেগালোব্লাস্ট তার মানে দেয়ার ইজ ব্লাস্ট ইনসাইড ইট। ব্লাস্ট মানে ইমেচুর সেল আছে। যখন এই যে আরবিসি সাইজ 114 বেশি হয়ে যাবে, তখন সেটাকে বললাম আমরা মেগালোবিলাস্ট। মেগালোবিলাস্ট এটা আমরা হিমাটোরিতে ভাড়া পড়বো। এখন কথা হচ্ছে কখন ম্যাক্রোসাইট কখন মেগালোবিলাস্ট। মেগালোবিলাস্ট হয় মাত্র দুইটা কারণে, সেটা হচ্ছে ভিটামিন বি 12 এর ঘাটতির কারণে, অথবা হচ্ছে ফোলিক অ্যাসিডের কারণে। কারণ কি, এই দুইটা যখন ঘাটতি হয়, তখন ওই যে টেট্রাহাইড্রেট ফোলেটের একটা ঝামেলা হয়। আমার ডিএনএটা ঠিক মতো ডিভাইড হতে পারে না, ঠিক মতো মানে সেপারেশন হতে পারে না। ডিএনএ ঠিক মতো সেপারেশন না হতে পারে কারণে ওই সেলটা বড় থাকে ভিতরে, মানে ডিএনএ টিএনএ সব মিলে সাইজে বড় থাকে। তাহলে ওটাকে বলে মেগালোব্লাস্ট, কারণ ওটা ইম্যাচিউর। ওকে। তাহলে যখন আর আমরা দেখবো এমসিবি 114-এর উপরে, তখন সেটাকে বললাম মেগালোব্লাস্ট। তখন ম্যাক্রোসাইটিক কেন হয়? ম্যাক্রোসাইটিক হয় যদি আরবিসির মধ্যে কোনো কিছু ডিপোজিট হয়। যেমন আরবিসির মধ্যে যে গ্যাস ডিপোজিট হলো, আরবিসির মধ্যে হচ্ছে পেশেন্টের হচ্ছে লিভারের সমস্যা আছে, লিভারের সমস্যার কারণে ঠিকমতো মেটাবলিজম হচ্ছে না, ওই লিপিড টিপিড গিয়ে আরবিসির মধ্যে জমা হলো, ঠিক আছে? তাহলে সিএলডির কারণে হতে পারে। পেশেন্ট এমনি ডিসলিপিডেমিয়া আছে, মানে পেশেন্টের শরীরে কোলেস্ট্রল বেশি, চর্বি বেশি। তো এই চর্বি শুধুমাত্র কি রক্তের মধ্যে জমবে? ওটা আরবিসির মধ্যেও জমবে, ঠিক আছে? তাহলে ওই যে ডিসলিপিডিমিয়া, এগুলো কারণ হতে পারে। গ্যাস্ট্রাইটিস হাইপোথাইরয়েডের কারণে হতে পারে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমরা ম্যাক্রোসাইটিক পাবো, নট মেগালোব্লাস্টিক। রিমেম্বার দিস, ম্যাক্রোসাইটিক আর মেগালোব্লাস্টিক দে আর ডিফারেন্ট। ওকে। আমাদের ছোটবেলায় হয়তো একই সাথে পড়ানো হয়েছে, বাট দে আর ডিফারেন্ট। তাহলে এখানে আমরা কি পাবো? এখানে আমরা ম্যাক্রোসাইটিক পাবো, নট মেগালোব্লাস্টিক। ওকে। আমরা এখানে নর্মোসাইটিকও পেতে পারি, গ্যাস যদি আরবিসির মধ্যে জমা না হয়, তাই না? ওকে। ক্যারোটোনেমিয়া, আমরা নর্মালি ক্যারট খাই না, গাজর খাই না? গাজর খাইলে সে গাজর তো মেটাবলিজম হওয়া লাগবে, মেটাবলিজম হলে মেটাবলিজম বডিতে বের হয়ে যায়। এখন যদি সে গাজর ঠিক মতো মেটাবলিজম না হয়, তাহলে বডিতে ক্যারোট জমে যাবে, সেটাকে বলে ক্যারোটেমিয়া, মানে রক্তে ক্যারোট জমে যাবে। ওকে। এরপর হচ্ছে ইরাইথেরা এবেগনি, এটা হয় কি, ওই যে দেখেন না, বাংলাদেশের মানুষ এটা খুব বেশি করে কিনা। আমি কাশ্মীরে গেছিলাম, ওদের প্রত্যেকের হাতে একটা করে কাংড়ি থাকে। কাংড়ি, কাংড়ি হচ্ছে আমাদের দেখতে হলে এর মতো, আমাদের দেখতে অনেকটা হলো হ্যারিকেনের মতো। হ্যারিকেন আপনারা দেখছেন কিনা, মানে একটা যার ভিতরে আগুন থাকে, হ্যাঁ। তো ওই আগুন নিয়ে সবাই, ওখানে তো প্রচুর ঠান্ডা, তো সবাই শীতকালে কি করে, ফ্যারেন পরে। ওদের প্রধান পোশাক ফ্যারেন, মানে ম্যাক্সির মতো বা বরফার মতো বিশাল বড় বড় জিনিস, ওর ভিতরে ওরা ওই ফ্যারেনে বসে থাকে, ঠিক আছে?
তাহলে এই যে ওই সরি ওর ভিতরে কাংড়ি নিয়ে বসে থাকে, কাংড়ি মানে কি যেখান থেকে হিট তৈরি হবে, ঠিক আছে, তার ভিতরে কয়লা টয়লা এগুলো থাকে আর কি। আচ্ছা, তাহলে এই যে যাদের ঠান্ডা বেশি লাগে তারা কি করবে, তাদের যদি ঠান্ডা বেশি লাগে তাহলে কাংড়ি নিয়ে বসে থাকবে বা বাংলাদেশে অন্য কোনো কিছু নিয়ে বসে থাকবে। তাহলে এই যে গরম কোনো কিছু নিলে এখান থেকে কিন্তু বডিতে একটা ছ্যাক লাগতে পারে, ছ্যাক লাগলে ওখানে একটা র্যাশ মতো হয়ে যায়, ওখানে পুড়ে পুড়ে যায়। এটাকে বলা হচ্ছে ইরাইথেমা এবেগনি, ঠিক আছে। তাহলে এটা কেন হচ্ছে, এটা হাইপোথাইরয়েডিজমের কারণে হচ্ছে না, কিন্তু হাইপোথাইরয়েডিজমের মধ্যে তার ঠান্ডা লাগে, বেশি বেশি কোল্ড ইন্টলারেন্স হয়, তখন সে ওই যে কাংড়ি কিংবা হচ্ছে ওই টাইপের কিছু জিনিস নিয়ে বসে থাকবে, তার ছ্যাক লেগে কিন্তু এই ইরাইথেমা হতে পারে। এটা bradycardia hypertension already we discussed, delayed regulation of reflex we discussed, ডার্মাল মিক্সোডিমা মানে মাংস ডার্মিসের মধ্যে যখন গ্যাপ জমা হবে তখন ওখানে ইডেমা হবে, ঠিক আছে। আইলিয়াস মানে হচ্ছে, আইলিয়াস মানে অ্যাকচুয়ালি এটা আইলিয়াস বলতে বোঝায় যে প্যারালাইসিস, আইলিয়াস বলতে অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে গাট মোটিলিটি কম বা গাট প্যারালাইসিস বোঝায়, হ্যাঁ, বা গাট মোটিলিটি কম বোঝায়। তাহলে গাট মোটিলিটি যদি কম হয় কেন, ওই যে সব স্লো হয়ে যায় হাইপোথাইরয়েডিজমের মোটিলিটি। অ্যাসাইটিস হতে পারে যদি হচ্ছে পেরিটোনিয়ামের মধ্যে গ্যাস থাকে। পেরিকার্ডিয়াল ডিফিউশন হতে পারে একই কারণে, সেরেব্রাল অ্যাটাক্সিয়া হতে পারে, সেরেব্রালের মধ্যে গ্যাস জমা হয়েছে, মাইটোনিয়া মাসের মধ্যে গ্যাস জমা হয়েছে। ওকে, তাহলে এখানে বহুত পড়া, যারা বুঝবেন তারা তো বুঝবেন, এখন যারা মুখস্থ করবেন তাদের জন্য একটু শর্টকাট বলি, দেখেন যে হাইপারথাইরয়েডিজম সবই বাড়ে, হাইপারথাইরয়েডিজম সবই বাড়ার কথা, হাইপার সব বাড়ার কথা, কিন্তু কয়েকটা জিনিস কমে যায়, মেনস্ট্রুয়েশন ফ্লো কমে যায়, ওয়েট কমে যায়, স্লিপ কমে যায়, কোলেস্ট্রল কমে যায়, লিবিডো কমে যায়। এখন এগুলো ব্যাখ্যা আপনি বুঝবেন, মেনস্ট্রুয়াল ফ্লো কমে যায় মানে পেশেন্ট হচ্ছে ওই যে পিটুইটারি অ্যাক্সিসটা সাপ্রেসড হয়ে যায়, ওয়েট কমে যায় তো মেটাবলিজমের কারণে, বেশি গরম লাগলে ঘুম কেমনে আসবে, হ্যাঁ, এংজাইটি বেড়ে গেলে ঘুম আসে না, কোলেস্ট্রল কেন, কোলেস্ট্রল বেড়ে যেতে পারে, হ্যাঁ, সরি কমে যাবে, মানে যেহেতু মেটাবলিজম বেশি হয়ে যাচ্ছে এগুলো কমে যাবে, মানে হাইপারথাইরয়েডিজম সবই বাড়বে, এগুলো কমে যাবে, লিবিডো কমে যেতে পারে, যে কারণে মেনস্ট্রুয়াল ফ্লো কমতেছে এক কারণে লিবিডো কমতেছে, যে কারণে ওয়েট কমতেছে ওই একই কারণে কোলেস্ট্রলও কমতেছে। আচ্ছা, আর হাইপারথাইরয়েডিজমে সবকিছু কমে যাবে কিন্তু বাড়বে হচ্ছে মেনস্ট্রুয়াল ফ্লো, ওই উল্টা, মেনস্ট্রুয়াল ফ্লো, ওয়েট, কোলেস্ট্রল, স্লিপ, লিবিডোর কথা এখানে, এখানে হচ্ছে লিবিডো অ্যাকচুয়ালি হচ্ছে লিবিডো বলতে এখানে অ্যাকচুয়ালি কি হয়, হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজম দুটা ক্ষেত্রে লিবিডো কমে যায়, গায়ে শক্তি নেই তো লিবিডো অ্যাকচুয়ালি করতে আসবে, তাই না। তাহলে লিবিডোটা এখানে যেমন আমরা বলছি হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে লিবিডো কমে যায়, হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে লিবিডো কমে যায়, যে কারণে আমরা লিবিডোটা এখানে বাদ দিচ্ছি। ওকে, তাহলে দেখেন এই এই চারটা জিনিস উল্টা, হাইপারথাইরয়েডিজমের সবকিছু বাড়ে, এই চারটা জিনিস কমে, হাইপোথাইরয়েডিজমের সবকিছুই কমে, এই চারটা জিনিস বাড়ে। আচ্ছা, এর পাশে কমন কিছু জিনিস আছে, অ্যালোপেশিয়া, দুই ক্ষেত্রে চুল পড়বে, হ্যাঁ, মানে যাই করুক না কেন চুল পড়বে, চুল আঁচড়াইলেও চুল পড়ে, তারপর চুল আর না আঁচড়াইলেও চুল পড়ে, চুলে শ্যাম্পু দিলেও চুল পড়ে, শ্যাম্পু না দিলেও চুল পড়ে, মানে চুল পড়া কোনো দিক দিয়ে বাদ না। ইনফার্টিলিটি বোধ ক্ষেত্রে কমন, এটা আমি বলে আসছি আগে। হাইপারটেনশন বোধ ক্ষেত্রে কমন, বাট সামওয়্যার হাইপারটেনশন ইজ ডিউ টু ডায়াস্টলিক, সামওয়্যার ইট সিস্টোলিক। ফ্যাটিক, দুই ক্ষেত্রে ফ্যাটিক লাগবে। সাইকোসিস হতে পারে, ইম্পর্টেন্সি ওকে, ইম্পর্টেন্স আর ইনফার্টিলিটি আর টু ডিফারেন্ট থিং। ইম্পর্টেন্সি কি, ইনএবিলিটি টু পারফর্ম সেক্সুয়াল ইন্টারকোর্স, হ্যাঁ, সো যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করতে না পারে সেটা হলো ইম্পর্টেন্সি, আর যদি বাচ্চা না হয় সে ইনফার্টিলিটি, হ্যাঁ, তার মানে কেউ সেক্সুয়ালি অ্যাক্টিভ বাট বাচ্চা হচ্ছে না, দ্যাট ইজ ইনফার্টিলিটি, হ্যাঁ। সো দে আর টু ডিফারেন্ট থিংস। অক্সিজেন মাইফের দুই ক্ষেত্রে হতে পারে। থাইরয়েডক্সিসের ক্ষেত্রে হতে পারে হচ্ছে মাসল প্যালসি ডিউ টু অ্যান্টিবডি, অ্যান্টিবডি ফর্মেশন, অটোমেটিক ফর্মেশন। আর হাইপোথাইরয়েডিজম হয় হচ্ছে ওর থাইরয়েড হরমোনে কোনো মাসলে ঠিক মতো কাজ করে না। ওকে, একটা বক্স পড়ে তো আমাদের 1 ঘন্টা লেগে গেল। ওকে, তাহলে দেখেন